কোশ্চেন। আজকে আমরা পড়ব অ্যালকিন অ্যান্ড অ্যালকাইনস। ঠিক আছে, ওকে লেটস স্টার্ট। আর ফার্স্ট আমরা পড়ব হচ্ছে অ্যালকিন। অ্যালকিনটা আমরা ফার্স্টে পড়ব, তারপরে আমরা অ্যালকিন। ঠিক আছে, অ্যালকিন প্রথমে আমরা অ্যালকিন করব। অ্যালকিন, তো অ্যালকিনের দেখুন, অ্যালকিনের ক্ষেত্রে কি হয়? অ্যালকিনের ক্ষেত্রে ডবল বন্ড থাকে, তাই তো? অ্যালকিনের ক্ষেত্রে ডবল বন্ড থাকে, মানে এরকম হয় যে সি ডবল বন্ড সি এর সাথে যে কোনো গ্রুপ থাকতে পারে। ঠিক আছে, চলুন ফার্স্ট অফ অল আমরা অ্যালকিনের প্রস্তুতি করব। অ্যালকিন প্রস্তুতি 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 প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা দুটো রিঅ্যাকশন দেখাবো, দুটোর মধ্যে দেখবেন একটা কোশ্চেন হয়তো পরীক্ষায় পড়ে গেছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে অ্যালকাইন থেকে প্রথম যেটা আমরা করতে পারবো, যে অ্যালকিন দেখুন দু রকমের হয়। আচ্ছা, অ্যালকিনের ওই ইয়েটা জানেন সবাই, সমাবয়বতাটা, মানে জ্যামিতিক সমাবয়বতা, সিস ট্রান্স জানেন সবাই? এটা জানা আছে সবার? বলে দিয়ে বল নাকি, একবার বলে দিন সমাবয়বতা। অ্যালকিনের সমাবয়বতা প্রথম হচ্ছে সি ডবল বন্ড সি, এটা থাকবে। এবার সিস ট্রান্সের ক্ষেত্রে দেখুন কি হয়, ধরুন এরকম আছে এ এ বি, এদিকে বি, সিস মানে হচ্ছে একই দিকে, তো এটাকে আমরা বলবো সিস। কেন? এই যে এ দুটো গ্রুপ একই দিকে আছে, ওই জন্য এটাকে বলা হয় সিস। ঠিক আছে, এটাকে বলা হয় সিস। যদি ধরুন এরকম থাকে এ এ বি বি, এরকম থাকে, এটা হবে ট্রান্স, মানে অপোজিট সাইডে আছে, এটা হচ্ছে ট্রান্স। আচ্ছা, এইটা কি হবে বলুন তো, একটু বলুন তো দেখি, সিস না ট্রান্স? এটা সিস হবে না ট্রান্স হবে বলুন? বলুন। সিস, সিস স্যার। এটা কিচ্ছু হবে না, মনে রাখবেন, এটা না সিস না ট্রান্স, এটা জ্যামিতিক সমাবয়বতা দেখায় না। ঠিক আছে, প্রথম হচ্ছে যে একটা যে কোনো কার্বনের, এই যে সি ডবল বন্ড সি এর যে কোনো কার্বনের সঙ্গে দুটি গ্রুপ একই হওয়া চলবে না, দুটি গ্রুপ কখনোই এক হওয়া চলবে না, একই হওয়া চলবে না। ঠিক আছে, এটা চলবে না কখনো এক হওয়া, এটা সিস্টেম সমাবয়বতায় দেখায় না। ঠিক আছে, আচ্ছা চলুন, এখানে যদি এরকম হয় ধরুন, এটা বি, এটা ডি করে দিচ্ছি। আচ্ছা, প্রথম একটা সিস না ট্রান্স? সিস স্যার। সিস। তাহলে মনে রাখবেন যে যদি এক জোড়া গ্রুপ একই হয় কমপক্ষে, তাহলেই কিন্তু আমরা সিস্টেম সম্ভবত দেখাতে বলবো সিস। আর এটার ক্ষেত্রে কি হয়, এটা অপোজিট সাইডে আছে, তাহলে এটা হবে ট্রান্স। এটা হবে সিস, এটা হচ্ছে ট্রান্স। সিস ট্রান্সের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে না হয়নি বলুন? সিস ট্রান্সের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি হয়নি, তো বলুন। হ্যাঁ স্যার, আগের দিন করিয়েছিলেন এটা। আচ্ছা, অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে অ্যালকাইন থেকে আমরা কি করে করব? অ্যালকাইন থেকে প্রথম হচ্ছে আমরা সিস অ্যালকেন প্রস্তুত করব। সিস অ্যালকেন প্রস্তুত করার জন্য কি কি দেওয়া হয়, আর ট্রান্স অ্যালকেনের জন্য কি দেওয়া হয়, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। পরীক্ষায় কোশ্চেন এখান থেকে দেখবেন উঠবেই হয়। ঠিক আছে, ট্রান্স অ্যালকেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে পরীক্ষায় এটা দেয়। ঠিক আছে, দুবার বিভিন্ন পরীক্ষা এসেছে বিভিন্ন স্টেটে। ধরুন আর সি ট্রিপল বন্ড সি আর, এটার সাথে আমরা যদি কি কি দিলে সিস অ্যালকিন হবে, না যদি কি হচ্ছে হাইড্রোজেন, তার সাথে কি দিই, প্লাটিনাম বা প্যালাডিয়াম বা নিকেল। ঠিক আছে, প্লাটিনাম বা প্যালাডিয়াম বা নিকেল, এটা যদি দিই, অথবা যদি আমরা দিয়ে দিই হচ্ছে লিন্ডলার অনুঘটক, কি দিই,
এটা 1 নম্বর দেওয়া যেতে পারে। 2 নম্বরে যেটা দিলেও হবে সেটা হচ্ছে লিন্ডলার অনুঘটক। লিন্ডলার অনুঘটক জানেন কেউ কাকে বলে? লিন্ডলার অনুঘটক হচ্ছে প্যালাডিয়াম সি, বা এর সাথে দেওয়া হয় BaSO4, বা দেওয়া হয় কুইনোলিন। এটা হচ্ছে লিন্ডলার অনুঘটক, এটা কুইনোলিন। হ্যাঁ, আচ্ছা, এটাকে বলা হয় লিন্ডলার অনুঘটক। এটা যদি হয় তাহলে কি হবে না সিস অ্যালকিন পাওয়া যায়। এটা সিন অ্যাডিশন হবে এবং কি হয় না এটা সিস অ্যালকিন তৈরি হয়। ট্রান্স অ্যালকিনের ক্ষেত্রে কি করে করব? সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া। এটা কি দেবো, কি হচ্ছে বলুন, কি বলছিলেন কি? সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া। ইয়েস, এটাকে আমরা দেবো সোডিয়াম আর হচ্ছে লিকুইড তরল অ্যামোনিয়া NH3, লিকুইড NH3। আচ্ছা, আর দেবো হাইড্রোজেন। এটা তৈরি করবে কি সি ডবল বন্ড সি আর এইচ, আর এটা দেখুন হচ্ছে গিয়ে এইচ, এটা ট্রান্সফার হলো। এটাকে বলা হয় কি বার্চ বিজারণ, এটাকে বলা হয় বার্চ বিজারণ। ক্লিয়ার? পরীক্ষায় এটাই পড়ে, পরীক্ষাতে বিভিন্ন রকম দিদায় যে নিচে কোনটা হবে আর, ঠিক আছে। এবার আপনাকে ধরুন দিল এরকম যে বললো বিউট টু ওয়াইন, বিউট টু ওয়াইন দিয়ে এখানে দিয়ে দিল তো গিয়ে আপনার লিন্ডলার অনুঘটক, লিন্ডলার অনুঘটক, বা ধরুন দিল হচ্ছে গিয়ে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া। তো কি হবে এখানে? তাহলে বিক্রিয়াজাত পদার্থের এখানে কি হবে এটা বলুন? বিউট টু ওয়াইন মানে কি CH3, সি ট্রিপল বন্ড সি, CH3। এটাকে যদি আমরা লিন্ডলার অনুঘটক দিই তাহলে কি হবে? সিস অ্যালকিন হবে, C3H। তাহলে এটা কি হচ্ছে? বিউট টু ইন, মানে বিউট সিস বিউট টু ইন। খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন হচ্ছে গিয়ে এটা। হ্যাঁ, এটা মনে রাখবেন না, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে বিউট টু আই, বিউট টু ইন তৈরি করবে। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে গিয়ে ডিহাইড্রোহ্যালোজেনেশন। ডিহাইড্রোহ্যালোজেনেশন, হাইড্রোজেনও বেরোবে, হ্যালোজেনও বেরোবে, এইচএক্স বেরোবে। কোথা থেকে বেরোবে না হচ্ছে আমরা যদি অ্যালকিল হ্যালাইড নিই, ভালো করে দেখুন, ঠিক আছে। অ্যালকিল হ্যালাইড আর সি, তো এক্স রইল এখানে বা এইচ রইল। আচ্ছা, আমি নরমালি একটা লিখেছি যে আর CH2 এটা আছে বলুন। এর থেকে কি হবে না এখানে এইচএক্স, মানে এখানে যদি আমরা কি দিই অ্যালকোহলিক কেওএইচ দিই, অ্যালকোহলিক কেওএইচ, অ্যালকোহলিক কেওএইচ দিয়ে এখান থেকে এইচএক্স বেরোবে। এইচএক্সটা বেরোবে কোথা থেকে? এইচএক্সটা বেরোবে হচ্ছে এইটার থেকে, এই যে এই কার্বনটা, এটাকে আলফা কার্বন বলে, যেটার সাথে হ্যালোজেনটা যুক্ত আছে, তার পাশেরটা বলা হয় বিটা, ঠিক আছে। তো এটাকে, এটার থেকে কি হবে? আলফা থেকে বেরোবে হ্যালোজেন আর বিটা থেকে বেরোবে হাইড্রোজেন, তৈরি করবে হচ্ছে RCH ডবল বন্ড CH2। এটা তৈরি হবে RCH ডবল বন্ড CH2, অ্যালকিন তৈরি হবে, ঠিক আছে, অ্যালকিন তৈরি হবে। এটাকে, এটা কি এন্টি এলিমিনেশন কিন্তু, হ্যাঁ, এটাকে বলা হয় বিটা অপনয়ন বলে, বা এটাকে বলতে পারি এন্টি মানে বিপরীত অপনয়ন আর কি, এন্টি এলিমিনেশনও বলা হয়। কেন না দুটো দুদিক থেকে বেরোয়। কিরকম হয় দেখুন ব্যাপারটা, আমি যেমন একটা এটাই লিখছি, একটু ভেঙে লিখছি এটাকে আমি। এদিক থেকে এইচ যদি, মানে এদিক থেকে যদি এক্স হয় তাহলে ঠিক তার উল্টো দিক থেকে আমরা বের করবো অ্যালকোহলিক কেওএইচ। নতুন এটাকে লিখছি আলফা, এটা হচ্ছে বিটা, তাহলে এখান থেকে এইচ বেরোবে, এখান থেকে এক্স বেরোবে, টোটাল বেরিয়ে যাবে এইচএক্স। অ্যালকোহলিক কেওএইচ দিতে হবে, তাহলে কি হয়ে যাবে? RCH ডবল বন্ড CH2। কি হবে? RCH ডবল বন্ড CH2, ঠিক আছে। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে এখানে আমরা মানে রিঅ্যাকশনটা কি হয়? এটা E2 রিঅ্যাকশন হয়। কি রিঅ্যাকশন? E2, মনে রাখবেন এটা E2 মেকানিজম, E2 ক্রিয়া কৌশল, অপনয়ন বিক্রিয়া। এগুলো আমি একদিন পড়াবো। আমি এটাকে শেষ করেই আমি আগে ইয়েগুলো ধরে নেবো, বা ওই মেকানিজম আর যে জিওসির যে পার্টটা আছে এটাকে শেষ করে দিই একটু, তাহলে হ্যাঁ, তাহলে তারপরে ওগুলো ধরবো আমি পরে, মানে পরের ক্লাসে, পরের ক্লাসে হয়তো বেঞ্জিনটা পড়িয়ে দিই। তারপর মেকানিজম কিরকম হয় দেখুন এটাতে, ঠিক আছে। এটা একটা ধাপেই হয়। কিরকম ভাবে? ধরুন আমি একটা রিঅ্যাকশন লিখছি CH3CH CH2X, ঠিক আছে। এ কি করলো এখানে?
এখানে ধরুন ওই যে অ্যালকোহলিক কেওএইচ দিয়েছি মানে ওএইচ মাইনাস এখানে রিঅ্যাক্ট করছে, ওরা বেস হিসেবে কাজ করে এখানে। অ্যালকোহলিক কেওএইচ এই ওএইচ মাইনাসটা কি করলো, এই এইচটাকে অ্যাটাক করলো। এইচটাকে অ্যাটাক করলে কি হবে, এইচ প্লাস রূপে বেরোবে, তো এ বেরোবে এইখানে আসলো, এই বন্ড এখানে চলে গেল, কিন্তু কোনোটাই কিন্তু এখনো ফুলফিল ভাবে হয়নি, মানে ফুললি হয়নি। তো কিরকম হলো তাহলে ব্যাপারটা, ব্যাপারটা হলো এরকম, CH3 CH ওপরের হাইড্রোজেনটার সাথে বন্ডিং করেছে দেখুন, মানে কিন্তু বন্ধনটা এখনো ভাঙেওনি, আর একটা বন্ড তো ছিল এখানে CH2 X এর সাথে একটা বন্ডিং হলো, ঠিক আছে, কিন্তু এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট, এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট বা সন্ধিগত অবস্থা। এই সন্ধিগত অবস্থাতে কি হলো, এরপরে এখান থেকে H2 বেরিয়ে গেল, আর এখান থেকে বেরিয়ে গেল এক্সট্রা, মানে এখান থেকে H প্লাস বেরিয়ে গিয়ে সব বেরিয়ে গিয়ে পরে হলো CH3 CH ডবল বন্ড CH2। এটা হচ্ছে মেকানিজম, এখানে একটা সন্ধিগত অবস্থা তৈরি হয়। জিজ্ঞাসা করতে পারে যে এই ধরুন একটা রিঅ্যাকশন দিয়ে দিল যে কোনো, ধরুন বললো যে CH3 CH2 CH2Cl, এটাকে বললো অ্যালকোহলিক কেওএইচ দেওয়া হলো, যে তৈরি হয়ে গেল প্রোপিন CH3CH ডবল বন্ড CH2। দিয়ে জিজ্ঞাসা করলো আপনাকে যে এটা কোন মেকানিজম দ্বারা হচ্ছে, মনে রাখবেন এটা হচ্ছে E2 ক্রিয়া কৌশল, কি দ্বারা, E2 ক্রিয়া কৌশল দ্বারা। আছে ঘটনা হচ্ছে যে আমরা এখানে এই যে অ্যালকোহলিক কেওএইচ ছাড়া কি কি বিকারক ইউজ করতে পারি, অ্যালকোহলিক কেওএইচ ছাড়া আমরা এখানে কি কি বিকারক ইউজ করতে পারি সেটা মনে রাখবেন। প্রথম, আমরা অ্যালকোহলিক কেওএইচ হিট এটা করতে পারি। দুই হচ্ছে আমরা দিতে পারি সোডামাইড NaNH2, এটাকে বলা হয় সোডামাইড, সোডামাইড ইউজ করতে পারি। তিনে ইউজ করতে পারি হচ্ছে গিয়ে ROH, আর কি ইউজ করতে পারি হচ্ছে গিয়ে CH3O Na+, আর হচ্ছে গিয়ে CH3OH, এটা ইউজ করতে পারি। এগুলো সবগুলো ব্যবহার করলেই কিন্তু একই রকম ডিহাইড্রোহ্যালোজেনেশন ঘটে এখানে, ঠিক আছে, ডিহাইড্রোহ্যালোজেনেশন এখানে ঘটে। ক্লিয়ার তো এই অবধি? চলুন এরপরে এর বেশ কিছু জিনিস আমরা দেখবো, এটা একটু ভালো করে লক্ষ্য করুন, ঠিক আছে, দেখুন কত জায়গায় আটকানো যায় এখানে এটাকে। আচ্ছা, এদের যদি রেট অফ রিঅ্যাকশন বলি, বিভিন্ন অ্যালকিল হ্যালাইড গুলো যদি ROR বলি, রেট অফ রিঅ্যাকশন কি হবে, তার সবথেকে বেশি হচ্ছে RIF, সবথেকে বেশি, তারপর হচ্ছে RBr, তারপর হচ্ছে RCl, তারপর হচ্ছে RF। আচ্ছা, যদি ক ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আছে সেটার উপর ডিপেন্ড করে, তাহলে আমরা বলবো সবথেকে বেশি হচ্ছে 3 ডিগ্রি অপনয়ন বিক্রিয়া, তারপর 1 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল, ঠিক আছে, মিথাইল, বোঝা গেল? আচ্ছা, এখানে মনে রাখবেন যে এখানে কি হয়, এখানে একটা জিনিস একটু মনে রাখবেন, সেটা হচ্ছে যে যেটা বেশি স্টেবল অ্যালকিন, ঠিক আছে, বেশি স্থায়ী অ্যালকিনটি মুখ্য বিক্রিয়া, বেশি স্থায়ী অ্যালকিনটি CH3 CH2 CHOH ধরুন এই যে রইল CH3, এখানে বললো অ্যালকোহলিক কেওএইচ দিল, কিন্তু বললো এখানে মেজর প্রোডাক্টটা কি হবে, মেজর প্রোডাক্ট এখানে কি হবে বলুন, এখানে কি হবে, OH দিয়েছি, সরি এটা এটা বিয়ার, এটা দেওয়া আছে, বলুন কি হবে। আচ্ছা, এটা তো আলফা, তাহলে এটা বিটা আর এটা বিটা, তাহলে দুটো থেকেই বেরোতে পারে দুটো প্রোডাক্টই করছে, CH3 CH ডবল বন্ড CH এটা একটা হতে পারে, আরেকটা CH3 CH2 CH ডবল বন্ড CH2, এই দুটোর মধ্যে কোনটা মেজর হবে বলুন তো, বেশি স্টেবল কোনটা, মোর স্টেবল কোনটা, প্রথমেরটা স্যার, প্রথমেরটা, প্রথমটা। এটা কেন, তার কারণ প্রথমেরটা। হচ্ছে না হাইপার কনজুগেশনের জন্য এটা বেশি স্থায়ী, এটা বেশি স্থায়ী হবে হাইপার কনজুগেশনের জন্য বেশি। এখানে দেখুন এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 6টা, হাইপার কনজুগেশনটা যদি কেউ পড়েছেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে 6টা আলফা হাইড্রোজেন আছে, তার জন্য এটা বেশি স্থায়ী, তার মানে এটা হচ্ছে মেজর, এটা হবে উত্তর, ঠিক আছে, এটা মনে রাখতে হবে আপনাদের। তো নেক্সট, ধরুন একটু জটিল করলো কোশ্চেন, আমি একটা কোশ্চেন দিচ্ছি,
CH2 CHCl CH2 CH3 কার কার পড়া হয়েছে রেজোন্যান্সটা? রেজোন্যান্স হাইপার কনজুগেশন কার কার পড়া হয়েছে? একটু ফাঁকা পেলেই কিছু ভিডিও বানিয়ে দেবো আপনাদের। এইটা একটা প্রোডাক্ট হবে ধরুন, আরেকটা প্রোডাক্ট কি হবে? আচ্ছা, এটা যদি এবার বলুন এই দুটোর মধ্যে মেজর প্রোডাক্ট, এই দুটোর মধ্যে মেজর প্রোডাক্ট কোনটা হবে? মেজর প্রোডাক্ট কোনটা এটা? এখানে কিন্তু মেজর প্রোডাক্ট হবে হচ্ছে এই নিচেরটা, এইটা হবে মেজর প্রোডাক্ট, এইটা হবে মেজর প্রোডাক্ট, এইটা মেজর প্রোডাক্ট। বাবা প্রোডাক্টটা সরি চলুন যেটা বলছিলাম স্যার ওটা যে এখানে মেজর আমরা কেন হ্যাঁ কেন মেজর হচ্ছে এই সরি বলবেন, এটা তো মেজর হওয়ারই কথা নরমালি, তো মানে আপনাদের চোখেও তো লাগছে যে এটা মেজর হবে কেন না, এখানে আলফা হাইড্রোজেন আছে, এখানে দুটো, এখানে তিনটে, পাঁচটা আলফা হাইড্রোজেন আছে, আর এখানে দেখুন আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে দুটো আলফা হাইড্রোজেন, তাহলে কোনটা বেশি স্টেবল? এটাই বেশি স্টেবল হবে বলে মনে হচ্ছে। কিন্তু আপনারা দেখতে দেখতে হাইপার কনজুগেশন দেখতে দেখতে আগেরটা ভুলে যাচ্ছেন, সেটা হচ্ছে রেজোন্যান্স। এইটাতে কি হবে, প্রথমে যেটা আছে সেটাতে রেজোন্যান্স হবে, তাহলে এটা হচ্ছে মেজর কেন না রেজোন্যান্সের জন্য, এটা রেজোন্যান্সের জন্য। আমরা আগের দিন দেখবেন রেজোন্যান্সের ক্লাসটা যদি দেখে থাকেন সবথেকে বেশি প্রায়োরিটি আপনাকে কাকে দিতে হবে? রেজোন্যান্সকে দিতে হবে, রেজোন্যান্স হচ্ছে সবথেকে বেশি প্রায়োরিটি দিতে হবে, রেজোন্যান্স স্টেবিলিটি হচ্ছে সবথেকে বেশি। ক্লিয়ার? বুঝা গেছে? চলুন আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই এখানে, সেটা হচ্ছে ধরুন CH3 CH Cl CH2 এটা ধরুন আছে, একে অ্যালকোহলিক কেওইজ দেওয়া হলো, কি হবে তাহলে? অ্যালকোহলিক কেওইজ দিলে কি হবে বলুন? নরমাল আপনি সবাই পারবেন CH3 CH স্যার অ্যালকোহল হয়ে যাবে। হ্যাঁ এখানে আলফা এটা বিটা। আচ্ছা আবার যদি ফার্দার আমি অ্যালকোহলিক কেওইজ দিই তাহলে কি হবে? তাহলে কি অ্যালকাইন প্রস্তুত হয়ে যাবে? আর হিট দিলাম, এটা কিন্তু নো রিঅ্যাকশন, এটা কোনো রিঅ্যাকশন এখানে দেখায় না নরমালি, এটা মনে রাখবেন। এটা কমজোর, এটা ঠিক আছে, এটা এটা উইক কমজোর বেস এটা। এটা তাহলে আমরা কি করতে হবে, আমাকে ডাইরেক্টলি যদি করতে হয় তাহলে আমরা কি দেবো? NaNH2 দেব, সোডামাইড, এটা অত্যন্ত স্ট্রং হয়, এটা কি করব একেবারে ডাইরেক্টলি একে CH3CH অ্যালকাইনে পরিণত করব, ঠিক আছে। এটার জন্য তাহলে আমরা এটা দেবো, ঠিক আছে। জিজ্ঞাসা করতে পারে যে এটা থেকে এটা করতে গেলে কোনটা বেশি মানে প্রেফারেবল কিন্তু সোডামাইড, ওকে, এটা সোডামাইড হবে। ক্লিয়ার? চলুন নেক্সট, ধরুন আপনাকে দিয়েছে এরকম, এগুলো দেয় পরীক্ষায়, ঠিক আছে, এগুলোই পরীক্ষাতে দিয়ে দেয় এরকম একটু, যদি একটু জটিল কোশ্চেন স্যার বলছি ওই কোনটা স্থায়ী সেটা কি ফার্স্ট প্রায়োরিটি রেজোনেন্স দেবো, তারপর স্যার আলফা হাইড্রোজেন তো? অবশ্যই 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 প্রথমে রেজোন্যান্স তারপর হাইপার কনজুগেশন। ঠিক আছে। ধরুন এর সাথে দেওয়া হলো CH3 হোল 3 C ও মাইনাস অ্যান্ড Na প্লাস, ঠিক আছে। এটাতে দুটো প্রোডাক্ট হবে, CH3CH ডবল বন্ড CH3 এই একটা, এই দুটোর মধ্যে কোনটা মেজর বলুন তো?
বলুন এটা কি হবে? কোনটা হবে? বলুন। স্যার ওপরেরটা। হ্যাঁ, প্রথমেরটা। ওপরেরটা। হ্যাঁ। এইখানেও মনে রাখবেন এটা হচ্ছে মাইনর, এইটা মেজর। কেন? এখানে দুটো রুল হয়। একটা হচ্ছে এই যে প্রথমের যে ইয়েটা হয়েছে মানে এলিমিনেশনটা, এটা বলা হয় সেট জেপ এলিমিনেশন, সেট জেপ এলিমিনেশন। আর নিচেরটাকে বলা হয় হফম্যান এলিমিনেশন। কেন এরকম মানে উপরেরটা কেন মাইনার, নিচেরটা মেজর কেন? আচ্ছা দেখুন, এটা পুরো দেখুন অনেক বড় গ্রুপ, এটা বাল্কিয়াল গ্রুপ। বাল্কিয়াল হওয়ার জন্য এখানে কি হবে? স্টেরিক হিন্ড্রেন্স হবে কিনা? এখানে স্টেরিক হিন্ড্রেন্স হবে। এটা যদি স্টেরিক হিন্ড্রেন্স হয়, এখানে যদি স্টেরিক হিন্ড্রেন্স হয় ধরুন এখানে, তাহলে কি একটা খুব মোটা লোক ধরুন, ঠিক আছে, খুব মোটা লোক, তাকে আপনি যদি কিছু আনতে পাঠান, তো সে কি করবে? বাজারের ভিতরে ঢুকবে অত বড় মোটা শরীর নিয়ে, না কি করবে? সামনে যা যেটা পাবে সেটাই নিয়ে চলে আসবে। খুব স্বাভাবিকভাবে সামনে যেটা পাবে সেটাই নিয়ে চলে আসবে। হ্যাঁ, সামনে যেটা পাবো সেটাই নিয়ে চলে আসবে। হ্যাঁ, আমি তো তাই করি, অন্তত ভিতরে আমার যে ভিড়ে যেতে ভালো লাগে না, তো সামনে যা পাই নিয়ে চলে আসে। তো সেরকম আর কি, যদি হ্যাঁ। তো এখানে নরমালি কি হচ্ছে যে বাল্কিয়াল গ্রুপ থাকার জন্য স্টেরিক হিন্ড্রেন্স হবে। স্টেরিক হিন্ড্রেন্সের জন্য কি করব? সামনে যাকে পাবো সেটাই, হাইড্রোজেনটা ধরবে কোথা থেকে? এইখান থেকে ধরবে, ও ভেতরে আর যাবে না। তার জন্য কি হচ্ছে? এটা হচ্ছে মেজর। এর টেন্ডেন্সি থাকবে সামনে থেকে কি নিয়ে চলে আসবে, তাহলে তার জন্য এটা হচ্ছে মেজর। এটাও মনে রাখবেন, ঠিক আছে? এটাও মনে রাখবেন। ক্লিয়ার? বোঝা গেছে আশা করি অবধি। নেক্সট, ডিহাইড্রেশন, নিরুদন, অ্যালকোহলের নিরুদন। অ্যালকোহলের নিরুদন, ডিহাইড্রেশন হবে। রিএজেন্ট কি ইউজ করব? রিএজেন্ট বিকারক আমরা করতে পারি কনসেন্ট্রেটেড H2SO4, আর হিট করতে পারি কনসেন্ট্রেটেড H3PO4 এন্ড হিট, এগুলো ইউজ করতে পারি। চলুন দেখি কিরকম হবে। ধরুন এরকম আছে, আর CH2 CH2OH কনসেন্ট্রেটেড H2SO4 দিবেন, কারণ 170 ডিগ্রি টেম্পারেচার দিবেন, টেম্পারেচার। এখানে কি হবে? এখান থেকে OH যাবে, এখান থেকে H যাবে, অ্যালকেনে তৈরি করবে, আর CH ডবল বন্ড CH, এটা হলো, ঠিক আছে, আর CH ডবল বন্ড CH। এটা হচ্ছে এর মেকানিজমটা কিরকম দেখুন, মেকানিজমটা ভালো করে বুঝতে হবে। স্যার জল বেরিয়ে যাচ্ছে তো? হ্যাঁ অবশ্যই জল বেরিয়ে যাচ্ছে। এখানে কি হয়? এখানে দেখুন এই যে আর CH2OH, এটা আছে তো। আমরা অ্যাসিড মিডিয়ামে করছি বিক্রিয়াটা, এখানে H প্লাস দেবো। এই যে এর তো কি, এর দুটো লোন পেয়ার আছে, ওকে অ্যাটাক করবে, এবং এখানে কি করবে? আর CH2OH2 তৈরি করবে, এখানে প্লাস হয়ে যাবে একটা লোন পেয়ার। এই অক্সিজেনের মাথায় যদি লোন পেয়ার থাকে, দ্যাট ইজ ভেরি আনস্টেবল, তাহলে ও কি করে দেবে? এখান থেকে পালাবে, এখান থেকে পালিয়ে গিয়ে পরে আর CH2 প্লাস তৈরি করে দেবে, আর CH2 প্লাস তৈরি করে দেয়, মানে কার্বোক্যাটায়ন তৈরি করছে, ঠিক আছে? কি তৈরি হচ্ছে? কার্বোক্যাটায়ন। তাহলে প্রথম ধাপে এটা কার্বোক্যাটায়ন তৈরি করে, স্টেপ 1। আচ্ছা, স্টেপ 2 তে কি হয়? স্টেপ 2 তে হচ্ছে গিয়ে এই যে কার্বোক্যাটায়ন থাকলে কি করে? রিঅ্যারেঞ্জমেন্ট করতে চায়। কি করতে চায়? রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি রকম? রিঅ্যারেঞ্জমেন্ট মানে এখানে দেখুন কি হবে, এখানে এটা আমি কার্বোক্যাটায়ন যখন পড়াবো তখন বলবো, এখানে 1 3 হাইড শিফটিং হয়ে যায়, দিয়ে এটা 2 ডিগ্রি কার্বো, মানে অ্যাকচুয়ালি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করে দেয় এটা। মানে এখানে এটা 1, এটা 2, এটা 3, এরকম করে ধরি আর কি। তাহলে এখান থেকে যদি এইটা এখানে এখন H মাইনাস রূপে চলে যায়, এটাকে বলা হয় 1 3 H মাইনাস, হাইড্রাইড শিফটিং। তাহলে কি হবে না, আর CH প্লাস আর CH3। এইটা এবার কি করবে? এবার এখানে দেখুন এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, এটা কি করছে না, এখান থেকে মানে স্টেপ 2 তেই এটা হয় অ্যাকচুয়ালি। এটা হচ্ছে গিয়ে আর CH প্লাস
এন্ড এটাকে যদি আমরা এরকম করে লিখি CH2H, তাহলে এখানে H প্লাসটা বেরিয়ে যাবে এখান থেকে, এই বন্ডটা এখানে চলে আসবে, তাহলে হয়ে যাচ্ছে CH3 CH ডবল বন্ড CH2 আর প্লাস H প্লাস, কারণ H প্লাস আমরা আগেই নিয়েছিলাম না, এখান থেকে ধার নিয়েছিলাম তো H2 উপর থেকে, H2 উপর এখানে অনুঘটক রূপে কাজ করে, ঠিক আছে, H2 উপর থেকে আমরা নিয়েছিলাম, ওটা H প্লাসটাকে ফেরত দিয়ে দিলাম। এটা হচ্ছে রিঅ্যাকশনের আপনার কি বলে মেকানিজম। এটা কি মেকানিজম? এটা মনে রাখবেন E1 মেকানিজম, E1 মেকানিজম। দেখুন SN1 SN2 যদি কারো মনে আছে পড়াবো অবশ্যই, SN1 এর ক্ষেত্রে কি হচ্ছিল, এরকম কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছিল, আর এখানে E1 এর ক্ষেত্রে কি হচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, ঠিক আছে, এখানেও কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। আর তাহলে SN1 এবং E1 এই দুটো কি, এই দুটো অনেকটা SN1 এবং E1 এই দুটো অনেকটা আইডেন্টিক্যাল, আর SN2 আর E2 এই দুটো দেখুন অনেকটা আইডেন্টিক্যাল। কেন? SN1 এর ক্ষেত্রে দেখুন হয়েছিল কার্বোক্যাটায়ন তৈরি, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি, ঠিক আছে। SN2 এর ক্ষেত্রেও আমরা যদি দেখি, তাহলে SN2 এর ক্ষেত্রেও তৈরি হয়েছিল ট্রানজিশন স্টেট, এর ক্ষেত্রেও ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার? চলুন যদি ধরুন এরকম দেখ SN1 এর সাথে SN SN1 এর সাথে E2 বললেন। E1 SN2 আর সিমিলারিটি আছে। আমরা যখন মেকানিজম পড়বো পরে মেকানিজম আর ওই কার্বোকেটার কার্বনায়ন আর এগুলো পড়বো, মানে এগুলো পড়ে নেবো, তাহলে সুবিধা হবে। আগে এটা শুরু করে দিলাম তাই মানে ওগুলোই পড়াতাম। অনেকেরই সমস্যা আছে বুঝতে পারছি, অনেকে আমার পার্সোনালি বলেওছে, আমি এগুলো করেই এগুলো করবো। আচ্ছা চলুন, ধরুন আপনাকে এরকম দিল, বলুন কি হবে, কি হবে বলুন? স্যার বিউট 2 ইনটা বেশি স্টেবল হবে, হুম, বিউট 2 ইনটা বেশি স্টেবল হবে। ইয়েস, এখানে দুটো প্রোডাক্ট হতে পারে, একটা হচ্ছে CH3 CH ডবল বন্ড CH3 এটা হতে পারে, আর একটা হতে পারে দেখুন CH3 CH2 CH ডবল বন্ড CH2 এটা হতে পারে। তাহলে এইখানে এটা হচ্ছে মেজর, মনে রাখবেন এটা হচ্ছে মেজর আর এটা হচ্ছে ক্লিয়ার। আশা করি বোঝা গেছে এই অবধি। চলো নেক্সট হচ্ছে ডিহ্যালোজেনেশন। ডিহ্যালোজেনেশন মানে হচ্ছে শুধু হ্যালোজেনই বেরোবে, তো এরকম আছে CH3 CHCl CH2Cl, এবং আমরা জিঙ্ক দিলাম, জিঙ্ক Zn। আচ্ছা এটা কি ধরনের মানে ডাইক্লোরাইড বলতে পারবেন? জেম ডাইক্লোরাইড না ভিস ডাইক্লোরাইড? ভিসিনাল ডাইক্লোরাইড। হ্যাঁ, ভিসিনাল, এটা ভিস স্যার, ভিসিনাল ডাইক্লোরাইড। ভিস ভিস। ভিসিনাল ডাইক্লোরাইড মনে রাখবেন, এটা ভিস ডাইক্লোরাইড হতে হবে। কি হতে হবে? ভিস ডাইক্লোরাইড বা ডাইহ্যালাইড, ভিস ডাইহ্যালাইড হতে হবে এখানে, ঠিক আছে। তখন কি হবে, এই জিঙ্ক দুটো ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ZnCl2 বের করে দেয়, এবং একটা হচ্ছে CH3CH ডবল বন্ড CH2 এটা তৈরি হবে, ঠিক আছে। সাপোজ ধরুন এরকম দিল আপনাকে, এটার ক্ষেত্রে কি হবে, Zn, এটার ক্ষেত্রেও এখানে একটা ডাবল বন্ড চলে আসবে, ক্লিয়ার? আর কিছু বোঝা গেল? এটা হচ্ছে ডিহ্যালোজেনেশন, ক্লিয়ার? আচ্ছা, কোলবের তড়িৎ বিশ্লেষণ আমরা আগের দিনই করেছিলাম, আর কি করার দরকার আছে? অ্যালকাইন কি অ্যালকিন কি করে প্রস্তুত করব আগের দিন আমরা বলেছিলাম কোলবের তড়িৎ বিশ্লেষণ থেকে, মনে আছে না নেই? কি অ্যাসিড থেকে করেছিলাম আগের দিনের ক্লাসটা কেউ দেখেছেন না দেখেননি? সাকসিনিক অ্যাসিড। হ্যাঁ, সাকসিনিক অ্যাসিড, তাই তো। এর সাথে দুটো জলের অণু দেওয়া হচ্ছিল, আর এখানে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে। তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে, তড়িৎ বিশ্লেষণ করে এইচ না করে এনও করতে পারি আমরা, এনও করতে পারি। এখানে CH2 ডবল বন্ড CH2 হচ্ছিল, কি করে হচ্ছিল, জায়গা থেকে CO2 বেরিয়ে পড়ে এই যে CH2 আর CH2 এই দুটোর মধ্যে কি হচ্ছে, যেই ইয়ে তৈরি হচ্ছিল ফ্রি রেডিক্যাল, এটা এখানে দিয়ে এইটা তৈরি করবে, ঠিক আছে। মনে আছে নিশ্চয়ই বলেছিলাম। এই হলো প্রিপারেশন অফ অ্যালকিন, ঠিক আছে। এবার হচ্ছে ভৌত ধর্ম, এটা এটা খুব ভালো করে দেখবেন, এখানে কিন্তু কোশ্চেন করার চান্স খুব স্যার ওটা খুব কি বেশি। অ্যাসিড? স্যার সাকসিনিক অ্যাসিড অ্যাসিড, কি বললেন? সাকসিনিক অ্যাসিড, ঠিক আছে, সাকসিনিক অ্যাসিড।
চলুন, ওকে। নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্ম। এটা খুব ভালো করে দেখুন। বৌদ্ধ ধর্ম থেকে পরীক্ষা কোশ্চেনে খুব ছোট করে বলবো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। বৌদ্ধ ধর্ম, প্রথম বৌদ্ধ ধর্ম হচ্ছে গিয়ে, যেমন আমরা কি জানি যে প্রথম আমরা ডিমেরু ভ্রমণ করবো। ডিমেরু ভ্রমণের ক্ষেত্রে যদি বলি, এটা আছে ধরুন, এটা সিস বিউট টুইন, এটা ট্রান্স বিউট টুইন। কার বেশি হবে বলুন? কার বেশি হবে, সিসের না ট্রান্সের? আচ্ছা, সিসের স্যার, Cis ট্রান্সটা তো ট্রান্সের জিরো স্যার, হয়ে যাবে। ট্রান্স আচ্ছা আমাকে বলুন তো, যে এই ইলেকট্রনের যে আমরা সেই ইয়েটা দেখাই, মানে আপনার ট্রান্সফারটা, সেটা কোন দিক থেকে কোন দিকে হবে? সিএস দিক থেকে সি এর দিকে, না সি এর থেকে সি এর দিকে? সবসময় কি হয়, কম তড়িৎ ঋণাত্মক বেশি থেকে স্যার বেশি, কম সি এর তড়িৎ থেকে ঋণাত্মক, সিএইচ এর হ্যাঁ, দিকে। শেষ থেকে শেষ এর দিকে। এই যেটি বললেন একটু ভুল। কেন না, আমরা জানি কম তড়িৎ স্যার ঋণাত্মক থেকে CH3 থেকে C হবে, একদম কম CH3 থেকে তড়িৎ, C। কম তড়িৎ ঋণাত্মক থেকে বেশি তড়িৎ ঋণাত্মকের দিকে হয়। এখানে যদি হাইব্রিডাইজেশন দেখি, তো এই কার্বনটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, এটার হচ্ছে sp2, ঠিক আছে? তাহলে sp এর ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি, তারপরে sp2, তারপরে sp3। কারণ আমরা জানি En is proportional to percentage of s ক্যারেক্টার। s ক্যারেক্টার যত বেশি হয় তত ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। তো এখানে CH3 এর এটা কম ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে এদিকে যাচ্ছে, এটা তো এদিকেই যাবে, এটাও এদিকে যাবে, এটাও এদিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা সিস। আর ট্রান্সের ক্ষেত্রে দেখুন এটা কি হচ্ছে, এদিকে, এটা এইদিকে, হ্যাঁ। তাহলে আচ্ছা, এটাও এদিকে যাবে, এটা এদিকে যাবে। মানে ডিফারেন্সটা কি হচ্ছে বলুন তো? ডিফারেন্সটা কি হচ্ছে, কার ক্ষেত্রে কি হবে একটু বলুন তো ঠিক করে, যে কার ক্ষেত্রে কম আর কার ক্ষেত্রে বেশি? সিসের ক্ষেত্রে বেশি না ট্রান্সের ক্ষেত্রে বেশি? সিসের ক্ষেত্রে স্যার। কার ক্ষেত্রে? হ্যাঁ, এখানে সিসের ক্ষেত্রে কি হবে, ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক কি হবে, ট্রান্সের থেকে বেশি হবে। কারণ বেশি হয়। ট্রান্সের ক্ষেত্রে কি হচ্ছে, উল্টো দিকে অপোজিট এন্ড ইকুয়াল ভেক্টর থাকার জন্য ওরা একটা অন্যটাকে ক্যান্সেল আউট করে দেবে। তাহলে সিসের কি হয়, ট্রান্সের থেকে বেশি হয়। মনে রাখবেন, দ্বিমেরু ভ্রামক হচ্ছে সিসের ট্রান্সের থেকে বেশি। এটা পরীক্ষার কোশ্চেন হয়। দুই, স্যার, স্যার ট্রান্সের তো ট্রান্সটা জিরো তো হয়ে জিরো যায় হবে, না মিউটা? জিরো হবে। হ্যাঁ হ্যাঁ, জিরো। আর জিরো যদি নাও, মানে নর্মালি জিরোই হয়, তো মানে, কিন্তু যদি নাও হয় জিরো, ধরুন দুটো গ্রুপ আলাদা আলাদা থাকবে, মানে এই দুটো গ্রুপ আলাদা আলাদা হলো, এটা এইচ আর এখানে ধরুন সিএল আছে, এখানে সিএল আছে, তাহলে তো জিরো হবে না। কিন্তু তখন কি হয়, কম হয়। মানে একটা গ্রুপতেই মানে সেম থাকবেই, তাহলে ওটা তো কিছুটা ক্যান্সেল আউট করবেই, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তাহলে সিস ট্রান্সের মধ্যে এটা হচ্ছে। নেক্সট হচ্ছে গিয়ে আমরা পড়বো হচ্ছে বয়েলিং পয়েন্ট, দ্বিমেরু ভ্রামক, এই সরি স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক মনে রাখবেন কি হয় না, স্ফুটনাঙ্ক ইজ প্রপোর্শনাল টু হচ্ছে গিয়ে দ্বিমেরু ভ্রামক। যার দ্বিমেরু ভ্রামক বেশি তার স্ফুটনাঙ্কও বেশি। তাহলে কার বেশি হবে, সিসের বেশি হবে ট্রান্সের থেকে। ছোট ছোট জিনিসগুলো একটু মনে রাখবেন। নেক্সট হচ্ছে মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক। গলনাঙ্কের ক্ষেত্রে কি দেবে, গলনাঙ্ক প্রপোর্শনাল টু মনে রাখবেন সিমেট্রি, হ্যাঁ, প্রতিসাম্য, প্রতিসাম্য। তো এখানে দেখবেন ট্রান্সটা হচ্ছে প্রতিসাম্য, মানে দেখবেন একই দিকে দুটো গ্রুপ আছে আর কি, এই সরি, একই দিকে বলছি, বিপরীত দিকে একই রকম ভাবে আছে দুটো গ্রুপ, ওই জন্য এটা হচ্ছে বেশি প্রতিসম হয় আর কি, ঠিক আছে? এই জন্য ট্রান্সের কি হয়, গলনাঙ্ক সিসের থেকে বেশি হয়, ঠিক আছে? তো মনে রাখবেন এই পয়েন্টগুলো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো বললাম। নেক্সট, ভালো করে দেখবেন প্রতিটা জিনিস যেগুলো বলছি, প্রতিটি জিনিস খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে রাসায়নিক বিক্রিয়া।
যে এগুলো লিখে রাখলে কি ভালো হবে, না আগে থেকে লিখে রাখলে কি ভালো হবে এগুলো? না প্রথমত স্যার, আপনার সাথে হাইড্রোজেনেস সাথে আমরা লিখ হ্যাঁ স্যার, আপনার সাথে সাথে লিখি তো। আচ্ছা, না লিখে রাখলে, না লিখে রাখলে ভালো নাকি? হাইড্রোজেনেশন অলরেডি ডান। কোথায় ডান আছে? ডান অ্যালকেন, অ্যালকেন অলরেডি আমরা করে দিয়েছি। আর দেখবেন 2 হ্যালোজেনেশন, এটা ভালো করে দেখবেন। হ্যালোজেনেশনের ক্ষেত্রে দুটো কেস আমরা দেখব। কেস 1, এটা কেস 1 এ হচ্ছে নন পোলার সলভেন্ট, নন পোলার দ্রাবক, নন পোলার দ্রাবকে যদি বিক্রিয়াটা হয়, মানে কোনগুলো CH2, CCl4, বেনজিন, এগুলোর ক্ষেত্রে যদি হয় তাহলে কি হবে? নন পোলার ক্ষেত্রে, নন পোলারের ক্ষেত্রে যদি আমরা করি তাহলে ভালো করে দেখবেন এটা কি হয়। এখানে RCH double bond CH2, Cl2 and CCl4, ঠিক আছে? এখানে কি হয় না, এই একটা পাই বন্ড ভেঙে যায় এবং এখানে এন্টি এডিশন হয়, CH, এখানে মনে রাখবেন এন্টি এডিশন, এন্টি এডিশন। এটা কিরকম বিক্রিয়া না, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, আপনাদের মধ্যে কেমিস্ট্রি অনার্স কেউ আছে? কেমিস্ট্রি সাবজেক্ট ছিল অনার্সে? হুম, এই প্রতিস্থাপন বিক্রিয়া আমি আছে না? আচ্ছা আচ্ছা, বলুন তো ইলেকট্রোফিলিক জুতো, জুতো, ঠিক আছে, অ্যান্টি অ্যাডিশন রিঅ্যাকশন। আচ্ছা, এই যে ধরুন এখানে কেস 1 যেটা বললাম নন পোলার দ্রাবকে, এই Cl2 বা CCl4 দ্রাবকে এটা যদি ইয়ে হয়, তো এখানে কোনো ইন্টারমিডিয়েট তৈরি হয়? ইন্টারমিডিয়েট তৈরি হয়? না স্যার, ইন্টারমিডিয়েট হয়। হয় না? ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট হয় না ঠিক নয়, মানে এত স্পিডে রিঅ্যাকশনটা হয় যে আমাদের মনে হয় যে হয় না, কিন্তু হয়। মানে এটা নন ক্লাসিক্যাল স্যার দুটো স্টেপে কার্বোহাইড্রেট হবে। তৈরি হয়। স্যার এটা নন, দুটো স্টেপে হবে, একটা হচ্ছে স্লো স্টেপ, একটা ফাস্ট স্টেপ। হ্যাঁ হ্যাঁ, তো এটা নন ক্লাসিক্যাল কার্বোহাইড্রেট তৈরি হয়। আমরা যখন পড়বো যদি ইন ডিটেলে বলি তো বলে দেবো অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবেন। আচ্ছা, এখানে ধরুন মানে একটা রিঅ্যাকশন বলছি, এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। সেটা হচ্ছে যে CH3, CH2, CH ডবল বন্ড CH2, তোমরা Br2 দেওয়া হলো, ঠিক আছে? Br2 CCl4। আচ্ছা, এটা কি হয়ে যাবে? CH3, CH2, CHCl, CH2Cl। এই যে Br2 CCl4, এটা অ্যাকচুয়ালি ছিল কি, এটা ব্রাউন কালারের ছিল, ব্রাউন কালারের ছিল, এটা বাদামি বর্ণের ছিল। এটা হয়ে গেছে কি না, বর্ণহীন হয়ে গেছে। এটা মনে রাখবেন, এটা অসম্পৃক্ততার পরীক্ষা। অ্যাকচুয়ালি অসম্পৃক্ত, যে অসম্পৃক্ততার পরীক্ষা, একটা যৌগের একটা মানে একটা ইয়েটা স্যাম্পল যদি অসম্পৃক্ত কিনা এটা দেখা যায় এই দিয়ে, যদি আমরা ব্রোমিন সিসিএল করতে তাহলে কি হবে, কালারলেস হয়ে যায় সলিউশনটা, ঠিক আছে? তবে এটা স্যার দিয়ে এটা আমরা রিঅ্যাকশন বায়ার্স দিয়ে, রিয়েজেন্ট দিয়েও তো হয়। হ্যাঁ ওই যে অ্যালকালাইন কেমেনোফোর দিলেও তো হয়, হ্যাঁ বায়ার্স হ্যাঁ রিয়েজেন্ট হ্যাঁ দিলেও হ্যাঁ তো হ্যাঁ হয় হ্যাঁ। হয় হয়, অবশ্যই হয়। সেটা আসছে আমরা পরে। আপাতত এটা মনে রাখবেন যে এটা হচ্ছে একটা অসম্পৃক্ততার পরীক্ষা, অর্থাৎ অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রে এটা আমরা যদি করি তাহলে ব্রাউন কালারটা কি হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। হ্যাঁ, যে ধরুন দিতেই পারে আপনাকে যে একটা যৌগ আছে, একটা যৌগের সাথে Br2 CCl4 দেওয়া হলো, এটা দিয়ে 4টে যৌগ দিল, একটা অ্যালকিন দিল, বাকিগুলো অ্যালকেন দিয়ে দিল, তাহলে অ্যালকেনের ক্ষেত্রে এই বিক্রিয়াটা হয় না, ঠিক আছে? মনে রাখবেন। আচ্ছা, ধরুন আপনাকে এরকম দিল Br2 CCl4, কি হবে এটা তাহলে? দুটো বিয়ারই যুক্ত হবে, একটা কি হবে, অ্যাবাভ দা প্লেনে হবে,
আর একটা বিলো দ্য প্লেনে হবে। কেন না বলেইছি তো আগে, যেটা এন্টি এডিশন, দুটো আলাদা আলাদা ইয়েতে তৈরি হবে। সরি, এই এটা ভুল লিখে দিয়েছি। ফার্স্টেরটাতে এন্টি ব্রোমিন এডিশন, হবে না দুটো? হুম হুম। ও না ব্রোমিন দিয়েছিলাম ক্লোরিন আমি। আছে। ও ব্রোমিন দিয়েছি, সরি। ব্রোমিন দিলে ব্রোমিন হবে অবশ্যই, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা রিঅ্যাকশন হ্যালোজেনেশনের ক্ষেত্রে। আচ্ছা, এটা হলো কেস 1। কেস 2, কেস 2 যদি পোলার সলভেন্ট থাকে, পোলার দ্রাবক, ধরুন H2 জল দেওয়ার, তখন কি হবে ভালো করে দেখুন। অ্যাকচুয়ালি পোলার দ্রাবক যখনই আমি দিলাম, তখনই কি হচ্ছে, H2O আর Cl2 রিঅ্যাকশন করে যাবে, যে HOCl তৈরি হয়ে যায়। কি তৈরি হয়ে যায়? HOCl তৈরি হয়ে যায় অ্যাকচুয়ালি। HOCl আবার কিভাবে, এটা একটা আয়নীয় যৌগ, এই OH মাইনাস প্লাস Cl প্লাস তৈরি হয়। Cl এর থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ বেশি, তাই এটা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, HOCl তৈরি হয়। এবার দেখুন, তাহলে আমরা কি করতে পারবো, এখানে ধরুন এরকম হলো যে CH3 CH ডবল বন্ড CH, এটা যদি Cl2 আর H2O দিই, তাহলে কি হয়ে যাবে, এখানে এখানে অ্যান্টি এডিশনই হয় বেশি। সেটা আমরা পড়িনি, এটা OH আর এটা CH2 কি হয়ে যাবে, Cl হয়ে যাবে, অ্যান্টি এডিশন হবে, ইনটু এডিশন, অ্যান্টি এডিশন। আচ্ছা, এখানে দেখুন ভালো করে যদি লক্ষ্য করেন, তাহলে এই Cl প্লাসটা ইলেকট্রোফাইলটা প্রথমে, এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, প্রথমে কে অ্যাটাক করবে, Cl প্লাস অ্যাটাক করবে। তো Cl প্লাসকে বাঁচাতে এটা, এটা যদি ধরুন আমি Cl2 দিই, তো মানে দুদিকেই হতে পারে, এটা প্লাস এটা মাইনাস হতে পারে, আবার এটা মাইনাস এটা প্লাসও হতে পারে, দুটোই তো হতে পারে। ঠিক আছে, তো মানে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এটা দেখুন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আসবে, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কারণ প্রথমে কে Cl মাইনাস প্রথমে রিঅ্যাক্ট করছে, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, তার মানে যৌগটা কিন্তু এটা তৈরি হবে, OH-টা এখানে আর Cl-টা এখানে কিন্তু হবে না, কার্বোক্যাটায়ন ফরমেশনের দ্বারা হচ্ছে এখানে। মানে Cl মাইনাসটা যদি ধরুন এখানে ঢোকে, তাহলে কি কি হবে দেখুন ভালো করে দেখবেন। একটা হচ্ছে Cl প্লাসটা, সরি, CH3 CH Cl CH2 প্লাস এটা হতে পারে, আর CH3 CH প্লাস CH2Cl এটা হতে পারে। তাহলে এটার ক্ষেত্রে দেখুন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে যাচ্ছে, এটা মোর স্টেবল, এটা মোর স্টেবল। আর যেটা বেশি স্টেবল হবে সেটা থেকেই তো কম্পাউন্ড তৈরি হবে। তো এটা কি হবে, OH মাইনাস এখানে রিঅ্যাক্ট করছে, যে CH3CH OH CH3 তৈরি করছে। তাহলে বুঝতে পারছেন, যদি পোলার দ্রাবকে হয় তাহলে আলাদা হবে, যদি নন পোলার দ্রাবকে হয় তাহলে কিন্তু আলাদা হবে। ধরুন আপনাকে বলা হলো যে একটা যে কোনো কম্পাউন্ড দিয়ে দিল আপনাকে, ধরুন এরকম একটা কম্পাউন্ড দিল যে হচ্ছে গিয়ে 3 মিথাইল বিউটিন CH3CH CH3 2 CCl4, এটা দেওয়া হলো, ঠিক আছে। আর ধরুন হচ্ছে গিয়ে Br2 আর H2 দেওয়া হলো, ব্রোমিন জল দেওয়া হলো, বলা হলো বিউট 3 ইনকে বিউট, সরি 3 মিথাইল বিউটিন 3 মিথাইল বিউট 1N, এটাকে ধরুন ওই ইয়ের সাথে ব্রোমিন জল দেওয়া হলো, ওর উপর ব্রোমিন জল দিলে কি হবে ভালো করে দেখুন। তাহলে প্রথমেটা কি করবে বলুন, প্রথমেটা এই প্রোডাক্ট কি হবে না, দুটো যে ডবল বন্ডের দুদিকে যে দুটো কার্বন আছে, সেই দুটো কার্বনে কি হয়ে যাবে, একটা করে ব্রোমিন যুক্ত হয়ে যাবে। খুব ভালো করে লক্ষ্য করবেন এগুলো, CH2Br, ঠিক আছে। আচ্ছা, Br2H2O এর জন্য কি হবে, এর জন্য হবে হচ্ছে গিয়ে CH3CH CH3 CH, এটার সাথে হয়ে যাবে OH, আর এটার সাথে হয়ে যাবে CH2Br। ক্লিয়ার? এটা নিয়ে কোনো সমস্যা আছে? তুমি যদি অ্যান্টি এডিশন, অ্যাকচুয়ালি অ্যান্টি এডিশন তো এরকম করে দেখাও না, নিয়ম মেনেই দেখো, এটা বিআর হয়ে, এটা হয়ে যাবে বিআর হচ্ছে। এই যদি ক্লিয়ার হয়েছে না হয়নি বলুন। স্যার, হ্যাঁ ঠিক আছে, আমি একটা জিনিস জানার ছিল, স্যার দুটোই তো আমরা আনস্যাচুরেশনের টেস্টের জন্য আমরা করতে পারি, অসম্পৃক্ততার পরীক্ষার জন্য, মানে ব্রোমিন CCl4 বলতে দিলেও গেলে হবে। ব্রোমিন ওয়াটারের ক্ষেত্রে কি হয়, ব্রোমিন মানে ঠিকই বলেছেন, কিন্তু মানে
এটা দিয়েও করা যেতে পারে এই Br2H2O, কিন্তু সবথেকে বেটার কিন্তু Br2CCl4, ঠিক আছে? ঠিক আছে। স্যার বলছি এটা তো মানে মার্কনিকভ নিয়ম অনুযায়ী হচ্ছে না, হ্যাঁ জল আর এডিশনটা মার্কনিকভ নিয়ম, হ্যাঁ, আপনি 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 ধরতেই মার্কনিক। পারেন, আপনি ধরতেই পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, দুটোই আমরা আনস্যাচুরেশনের জন্য পরীক্ষাতে করতে পারি। আপনি যেটা বললেন একদম ঠিক বলেছেন, এটাও আমরা আনস্যাচুরেশন, অসম্পৃক্ততার জন্য এটাকে পরীক্ষা করতে পারি, অসম্পৃক্ততার পরীক্ষা। এটার ক্ষেত্রেও কালার চেঞ্জ হয়ে যাবে, ডিকালারাইজ হয়ে যাবে যেটা থাকবে, ঠিক আছে? আর কেস 3 মার্কনিকভ করেও মনে রাখতে পারেন আপনি, অসুবিধা নেই। কিন্তু মার্কনিকভের দেখুন একটু পরেই আমরা মার্কনিকভের নিয়মটাকে ভুল প্রমাণ করবো এবং বলবো যে মার্কনিকভের নিয়ম আপনি সবসময় মনে রাখবেন না, ঠিক আছে? চলুন নেক্সট। যদি ইন্টার হ্যালোজেন যৌগ হয় আপনি, ঠিক আছে, ইন্টার হ্যালোজেন যৌগ, হ্যালোজেন, ইন্টার হ্যালোজেন মানে হচ্ছে কি, কি বলে এগুলোকে, কি অন্ত হ্যালোজেন যৌগ, অন্ত হ্যালোজেন যৌগ। চলুন, এইখানে কিন্তু এটা ভুল অনেক সময়তেই হয়ে যায়। আইসিএল ধরুন, আইসিএল কার সাথে আই কার সাথে সিএল যুক্ত হবে, কার সাথে আই কার সাথে সিএল যুক্ত হবে বলুন? আই কার সাথে, সিএল কার সাথে? বলুন, পারবেন বলতে? সিএইচ এর সাথে কি আইটা হবে? হ্যাঁ, সিএইচ সিএইচ এর সাথে কি আই হবে? সিএইচের সাথে আই কেন হবে? এটা মানে বড় গ্রুপ, মানে আইটা বড় তো গ্রুপ, মানে দেখুন অনেক বড়। এখানে আই আর সিএল এর মধ্যে আই প্লাস হবে, সিএল মাইনাস হবে। তো আই প্লাসটা কোথায় অ্যাটাক হবে? এখানে কার্বোকার্বন তৈরি করবে, তাহলে CH3 সিএইচ এর সাথে যুক্ত হবে আই, আর এর সাথে, সরি ভুল বললাম না, এক মিনিট এক মিনিট, আই তো প্লাস হচ্ছে, তাহলে কার্বোকার্বন তৈরি হলে প্লাস তো ইয়ে হবে তখন, তাহলে এখানে লিখবো আমরা CH, CH2, এখানে লিখবো হচ্ছে Cl, এখানে লিখবো I, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, আমি একটা ক্লাসে নিচ্ছি, তুমি আমাকে একটু আধ ঘন্টা পরে ফোন করো, হ্যাঁ? দরকার আছে, তুমি ফোন করো, ঠিক আছে? হয়েছে লেখা, লেখা হয়েছে, বোঝা গেছে এটা? বুঝতে পারলেন? সবসময় কার্বোকার্বন যদি ক্যাটায়ন তৈরি হয় তাহলে তো নেগেটিভ চার্জের সাথে রিয়েক্ট করবে, তো সিএলটা হবে এখানে, বুঝতে পারলেন না পারলেন না? কারো সমস্যা আছে এটাতে? চলুন স্যার এটা এরপরে, মানে ইন্টার হ্যালোজেন গুলোর মধ্যে মানে মানে ওই ফার্স্টেরটাই কি ক্যাটায়ন হয়, পরেরটা অ্যানায়ন হয়, এরকম না না ব্যাপার না না, নাকি? এরকম এরকম ব্যাপার নেই। আপনি জানেন, এটা তো জানেন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেটা আমরা জানি তো, ক্লোরিনের বেশি হয় আয়োডিনের থেকে, হ্যাঁ, ঠিক আছে? যে সেই বেশি ইলেকট্রিক, ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করে হবে সে তো? নেগেটিভ চার্জ, হ্যাঁ একদম নেগেটিভ চার্জ হবে। চলো নেক্সট, হ্যালোজেন হাইড্রাসিড সংযোজন, HF সংযোজন, এটা খুব ভালো করে দেখবেন, পরীক্ষা এখান থেকে কোশ্চেন পড়তেও পারে, ঠিক আছে? নর্মালি আমরা যদি দেখি যে সি ডবল বন্ড সি, এটা যদি থাকে এর সাথে এইচএক্স দেওয়া হলো, তো এইচএক্স এর ক্ষেত্রে কি হবে না, একটার সাথে একটা কার্বনের সাথে এইচ যুক্ত হবে আর একটা কার্বনের সাথে এক্স যুক্ত হয়ে যাবে,
ঠিক আছে, একটার সাথে এইচ একটার সাথে এক্স। যেমন ধরে নিন আপনি যে CH2 ডবল বন্ড CH2 এর সাথে যদি আমি HCl দিই তাহলে কি হয়ে যাবে না CH3 CH2 Cl হয়ে যাবে। আচ্ছা, এবার আপনারা সবাই জানেন মোটামুটি মার্কোনিকফের নিয়ম। মার্কোনিকফের নিয়ম কি জানি আমরা, কি হয় যে রিচ সে কি করে, যার যে ইলেকট্রন মানে হাইড্রোজেন বেশি থাকে যার কি হবে, সে আরো বেশি রিচ রিটার্ন হবে, মানে হাইড্রোজেন যার আছে তার সাথে হাইড্রোজেন অ্যাড হয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এক্স যুক্ত হবে কম হাইড্রোজেন যুক্ত পরমাণু যুক্ত, কম হাইড্রোজেন পরমাণু যুক্ত কার্বনের সাথে, আর এই যুক্ত হবে বেশি হাইড্রোজেন যুক্ত কার্বন পরমাণুর সাথে। ঠিক আছে, যেমন ধরুন এরকম আছে CH3 CH ডবল বন্ড CH2 HCl, কি হবে CH3 CHCl আর CH3। ঠিক আছে, এটা হবে তো নাকি, এটা মার্কোনিকফের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে যেটা পড়ে যে এই হ্যালোজেন হাইড্রাসিড গুলোর কি মানে কি হয়, HX এর সক্রিয়তার ক্রম জিজ্ঞাসা করে অনেক সময়, তো HI সব থেকে বেশি, তারপর হচ্ছে HBr, তারপরে HCl, তারপর হচ্ছে HF। ঠিক আছে, এটা হয় সব থেকে বেশি। ওকে, ক্লিয়ার। এবার দেখুন নেক্সট আমি একটা কোশ্চেন দিচ্ছি, আমি ভালো করে দেখুন। মানে এর ক্ষেত্রে কি হচ্ছিল রিঅ্যাকশনের যদি আমরা ইয়েটা যাই মেকানিজমটা, তাহলে কি হয় CH3CH, এটা ইলেকট্রোফিলিক এডিশন, ইলেকট্রোফিলিক মানে দ্রুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক লয় কিন্তু ইলেকট্রোফিলিক দ্রুত, ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রোফাইলটা প্রথমে আসে। আচ্ছা, ইলেকট্রোফিলিক দ্রুত কখন হয়, নিউক্লিওফিলিক দ্রুত কখন হয়, জানা আছে কারো, কারো জানা আছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া কখন হয় আর নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া কখন হয়? কারো জানা আছে কি? মনে রাখবেন যদি কার্বন ডবল বন্ড কার্বন থাকে তাহলে কি হয় ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, ইলেকট্রোফিলিক দ্রুত। আর যদি কার্বন ডবল বন্ড অক্সিজেন থাকে এটার ক্ষেত্রে নিউক্লিওফিলিক দ্রুত হবে। ঠিক আছে, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। সি ডবল বন্ড এন থাকলেও তাই হয়, সি ডবল বন্ড এন থাকলেও কিন্তু তাই হবে। তাহলে এটা মনে রাখুন। তো প্রথমে কি হচ্ছে CH2 আছে, এর সাথে ইলেকট্রোফাইল বিক্রিয়া করবে, ইলেকট্রোফাইল মানে H+ তো H+ এর সাথে যদি রিঅ্যাক্ট করে কি হবে, এটা এখানে চলে এলো, তার মানে দেখুন এখানে দুটো কার্বোকেটায়ন পাবো আমরা, CH3+, CH3 এটা একটা হবে, আর একটা দেখুন CH3 CH2 CH2+, এটা হবে, তাই তো। বেসিস টেবিল এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি বেসিস টেবিল, তাহলে CH3 CH+ CH3 এ কি করবে ওই Cl- এর সাথে রিঅ্যাক্ট করে CH3 CHCl CH3। ঠিক আছে, একইভাবে আপনারা বলুন তাহলে যে এটার ক্ষেত্রে কি তৈরি হবে, যদি আমি দিই যে CH3 CH3 CH ডবল বন্ড CH2 এর সাথে ধরুন আমরা HBr দিলাম, কি প্রোডাক্ট হবে বলুন, প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট নাম্বার 1 হচ্ছে গিয়ে ধরুন দিলা হচ্ছে গিয়ে 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন, 1 ব্রোমো 3 মিথাইল বিউটেন, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, আর 4 হচ্ছে গিয়ে 1 ব্রোমো 2 মিথাইল বিউটেন। কোনটা হবে? অপশন বি স্যার, অপশন অপশন বি, অপশন ডি, 2 2 2। এটা তো, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা অপশন। আচ্ছা, অপশন হ্যাঁ অপশন এ স্যার, কে কে বলছেন, অপশন এ কে কে বলছেন বলুন, অপশন এ কে কে বলছেন বলুন? দেবাশিস স্যার, ফিরোজ স্যার, মঞ্জিরা ম্যাডাম,
সুশোভন স্যার, সুচন্দ্র ম্যাডাম, বলুন কোনটা হবে? বলুন কোনটা হবে, বলুন। স্যার 1 নম্বর অপশনটা হওয়া উচিত, স্যার কিন্তু মনে অপশন হচ্ছে এ হবে তো, অপশন এ হবে তো, কারণ ওখানে তো স্যার হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যেখানে মার্কোনিক অফ 2 এডিশন ওখানে হবে তো, reduce, তো হ্যাঁ, ব্রোমিনটা তো তো ভেতরে গিয়ে পারঅক্সাইড লাগবে। নেই, হ্যাঁ স্যার, সরি স্যার, অপশন এই হবে এ। ওয়ানটাই আচ্ছা হবে। আচ্ছা, তাহলে যারা এ করেছেন তারা সবাই ঠিক করেছেন নাকি? প্রথম আপনি যাতে ভুল করেন তার জন্য এরকম প্রথমে অপশনটা থাকবে, যাতে দেখে একদম মানে এইচবিআর দেখে আপনি একদম স্যার এটা কি ম্যাথমেটিক্যালি রান করে বলে দেন যে বিআর এখানে ঢুকবে, এখানে এইচ ঢুকবে, ঠিক আছে? মানে উত্তর হবে CH3CH, CH3 CHBr and CH3, but it is not the answer. স্টেরিক এই হিন্ডারেন্স কাজ জন্যই করবে? মনে রাখবেন যে মার্কোনিকভ নেভার অ্যাপ্লাই, কখনো মার্কোনিকভকে অ্যাপ্লাই করবেন না। মার্কোনিকভ রুল নেভার অ্যাপ্লাই, কখনো অ্যাপ্লাই করবেন না এটাকে, ঠিক আছে? কারণ স্যার উত্তর ভুল এখানে হতে পারে। কার্বোক্যাটায়নের ইয়েস, স্টেবিলিটি দেখ। কার্বোক্যাটায়ন এখানে ওটাই চাপ, ঠিক আছে? দেখুন কিরকম হয়, CH3 CH CH3 CH ডবল বন্ড CH2, ঠিক আছে? তাহলে এর সাথে H প্লাস দিলে এটা কি হয়ে যাবে, CH3 CH CH3, আচ্ছা CH প্লাস CH3, এটাই ধরুন আমি লিখছি 1 ডিগ্রিটা লিখছি, এটা 1, এটার ক্ষেত্রে কি হবে না, এটাতে আপনার মিথাইল গ্রুপ শিফট হবে কোথা থেকে, এখানে 1, এটা 2, এটা 3, তাহলে এটা যদি মানে এটা 1 3 মিথাইল শিফটিং হবে, মিথাইল শিফটিং। এই সরি সরি, ভুল বললাম, এটাকে একটুখানি সাজিয়ে দিচ্ছি, মিথাইল শিফটিং হবে না, হাইড্রোজেন শিফটিং হবে, এটা এইচ, ঠিক আছে? এখানে কি হচ্ছে মানে 3 ডিগ্রি বানাতে হবে আমাকে, 2 ডিগ্রি তো অলরেডি আছে আমার, তাহলে ওর থেকে বেশি স্টেবিলিটি যদি হয় তাহলে যাবে, তাহলে কি হবে CH3 সি মানে এটা হাইড্রোজেন শিফটিং হবে, H মাইনাস হাইড্রাইড শিফটিং 1 3 হাইড্রাইড শিফটিং হচ্ছে, তাহলে কি হয়ে যাবে CH3C প্লাস CH3 আর CH2 CH3, বুঝতে পারলেন? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো, এরপরের সাথে কাকে দেবেন, তো এই Cl HBr যে ছিল, Br মাইনাস আছে তো Br মাইনাস দিয়ে দেন, তাহলে কি হচ্ছে CH3C Br CH3 and CH2 CH3, the answer is 2 bromo 2 methyl butane, 2 bromo 2 methyl butane. Option is 3 is the right answer, option 1 is not right, okay, it is the right answer, বুঝতে পারলেন? তাহলে একটু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, হ্যাঁ? মার্কনিক কখনো কখনো আমাদেরকে ধোকা দিয়ে দেয়, তো মার্কনিককে তো ইয়ে করার দরকার নেই, সম্মান জানানোর কোনো দরকার নেই, দেখুন HCl কি হবে বলুন তো, কি হবে প্রোডাক্ট কি হবে, এটা নাকি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এটাই হবে। এটা একদম হবে না, ঠিক আছে? তো দেখুন কি হবে, প্রথম হচ্ছে এখানে কি করবেন, প্রথমে কার্বোক্যাটায়নটা ফরমেশন করি, H প্লাস ধরুন অ্যাটাক করলো, তাহলে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন সেটাই আমি করছি এখানে, এটা প্লাস হলো, এটাই তো স্টেবল কার্বোক্যাটায়ন। এখানে যদি এরকম হয় তখন এখানে কি হয়ে যায় না, এখানে আমরা দেখতে পাবো যে যদি রিং এক্সপানশন হয় তাহলে এই বন্ডটা চলে যায় এইখানে, তাহলে তখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম একটা তৈরি হয়ে যায়, মানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4 মেম্বার ছিল, হয়ে গেল 5 মেম্বার। প্লাস চার্জটা কোথায় হবে না, প্লাস চার্জটা যেখান থেকে গেছিল মানে এইখানে হয়ে যাবে, তাহলে আমি এইখানে একটা প্লাস চার্জ পাবো, এখানে একটা CH3 আছে, মিথাইল গ্রুপ আছে, আর একটা হাইড্রোজেন আছে,
তো এই হাইড্রোজেনটা কি করে, এই হাইড্রোজেনটার থেকে এখানে আমরা দেখবো যে কি হবে, এই মানে হাইড্রোজেন যেটা আছে এই হাইড্রোজেনটা এখানে ট্রান্সফার চলে আসে। তাহলে এখানে হলো কি, হলো হচ্ছে গিয়ে এরকম হবে C3 প্লাস, যদিও এত জটিল কোশ্চেন দেওয়ার চান্স নেই, তবুও দেখিয়ে দিলাম জাস্ট। এটা এক্সপানশন হতে পারে, হচ্ছে গিয়ে এখানে একটা C3, এখানে CO তৈরি হবে। তাহলে এটা হবে প্রোডাক্ট, ঠিক আছে, এটা হবে প্রোডাক্ট। ক্লিয়ার? চলুন নেক্সট। তাহলে মার্কোনিকভ রুল কখনো অ্যাপ্লাই করবেন না, মনে রাখবেন, ঠিক আছে। মার্কোনিকভ রুল মাঝে মাঝে আমাদেরকে ধোকা দিতে পারে, অ্যান্টি মার্কোনিকভ অলওয়েজ অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ এফেক্ট। বাংলায় লিখলে তাহলে মার্কোনিকভ রুলটা কখন কখন ইউজ করবো? কোথায়, কোনটা? হ্যাঁ, এমনি কোশ্চেনের ক্ষেত্রে মার্কোনিকভ রুলটা কখন ইউজ করবো তাহলে? কখনো ইউজ করবেন না। আচ্ছা, আছে কেন? আছে, সেটা লিমিটেশনস আছে অনেক, ঠিক আছে। মার্কোনিকভ রুলের অ্যাকচুয়ালি অনেক লিমিটেশনস আছে, একটু আগেই যেটা দেখালাম, ঠিক আছে। সবসময় কার্বোক্যাটায়নকে বিচার করবেন, কার্বোক্যাটায়ন দিয়ে করবেন, তাহলে ভুল হবে না, ঠিক আছে। মার্কোনিকভ দিয়ে কিন্তু করলে কিন্তু ভুল হতে পারে অনেক সময়। বোঝা গেছে? নেক্সট, এবার হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ রুল। অ্যান্টি মার্কোনিকভের নিয়ম কখন অ্যাপ্লাই হবে? ঠিক মার্কোনিকভের উল্টো হয়। যদি আমরা এখানে দিই কি, ধরুন একটা C3CH ডবল বন্ড CH2, এখানে HBr পারক্সাইড দেওয়া হবে, HBr আর জৈব পারক্সাইড, কি হবে, মার্কোনিকভের নিয়মের বিপরীত নিয়ম হবে, অর্থাৎ এখানে হয়ে যাবে C3CH2Br হবে, ঠিক আছে। অর্থাৎ দেখুন এখানে আগেরটা কি হচ্ছিল, CHBr CH3, ওটা হচ্ছিল কম হাইড্রোজেন, সেটাতে নেগেটিভ পার্টটা ঢুকছিল, এখানে কিন্তু কি হচ্ছে, যেখানে বেশি হাইড্রোজেন সেখানে এটা কি হয়, এটা ফ্রি রেডিক্যাল রেডিশন হয়, ঠিক আছে, মুক্তমূলক দ্রুত বিক্রিয়া এটা। আগেরটা ইলেকট্রোফিলিক ছিল, এগুলো একটু মাথায় রাখবেন জিনিসগুলো, মুক্তমূলক দ্রুত বিক্রিয়া। আচ্ছা, যদি আমি জিজ্ঞাসা করি যে HCl, HF, HBr এগুলোর ক্ষেত্রে মার্কোনিকভ, এই অ্যান্টি মার্কোনিকভ নিয়ম লাগে না কেন? মানে ধরুন এরকম রইলো আপনার কাছে, তো একটা কোশ্চেন দিলে এখন, আচ্ছা এটাই ধরুন দিয়েছে, এর সাথে HI দিয়ে দিয়েছে, আমাকে কি হবে, মার্কোনিকভ নিয়ম ইউজ করবো, CH3CHI CH3, ঠিক আছে, এটা হবে মার্কোনিকভের নিয়ম অনুযায়ী হচ্ছে। আর HBr দিলে অ্যান্টি মার্কো, HBr জৈব পারক্সাইড যদি হয়। আচ্ছা HI এর সাথেও যদি জৈব পারক্সাইড দেওয়া থাকতো তাহলে কিন্তু মার্কোনিকভই হতো, ঠিক আছে। অ্যান্টি মার্কোনিকভ নিয়ম শুধুমাত্র HBr এর ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। মানে HCl, HBr আর HI এর ক্ষেত্রে হয় না কেন? তার কারণ হচ্ছে এগুলোর জন্য, এগুলো বন্ডগুলো ভাঙা অনেক জটিল হয়, আর এটা অনেক দুর্বল বন্ড, ফলে এটা ভেঙে পড়ে I2 তে পরিণত হয়ে যায় অনেক সময়, ওই জন্য এটা হয় না, ঠিক আছে। ওকে চলুন নেক্সট। H2SO4 এর সাথে বিক্রিয়া, H2SO4 এর সাথে বিক্রিয়া কি হবে? H2SO4 এর সাথে বিক্রিয়া করলে কি করবেন বলুন? কেস 1, যদি যদি কি হয় না, কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করি আমরা, কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করলে কি হবে, এখানে যুক্ত হচ্ছে CH3 COSO3H HCH3, এটাকে যদি H2O দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে CH3 CHOH CH3। আর যদি আমরা কেস 2 তে ধরুন এরকম ডাইলিউট H2SO4 দিই তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায়, ঠিক আছে। মানে যদি CH3 CH ডবল বন্ড CH2 এর সাথে যদি আমরা ধরুন ডাইলিউট H2SO4 দিই, বা হচ্ছে গিয়ে H2O H2SO4 দিই, বা হচ্ছে গিয়ে H2O and H প্লাস দিই, তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে CH3 CHOH CH3, এটা ডাইরেক্টলি হয়ে যাবে, ঠিক আছে, কিছু করারই দরকার নেই। কার্বোক্যাটায়ন তৈরি করবো, কার্বোক্যাটায়ন থেকে এটা হয়ে যাবে।
ঠিক আছে, জলের সাথে বিক্রিয়া করে, জল যোজন। এরপরে যেটা বলছি ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা রিয়েকশন, সেটা হচ্ছে গিয়ে যে ওজোনোলিসিস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ওজোনোলিসিস। এক কেস ওয়ান, এটারও অনেকগুলো কেস আছে। প্রথম হচ্ছে যে রিডাকটিভ ওজোনোলিসিস। রিডাকটিভ ওজোনোলিসিস এরকম দিচ্ছি আমি। ডিফারেন্সটা বুঝতে পারুন, নর্মালি তো একই কিন্তু একটু আলাদা হয়। প্রথমে O3 এর সাথে রিয়েক্ট করলো, কি হয় তাহলে এখানে ওজোনাইড কম্পাউন্ড তৈরি হয়। কিরকম ভাবে লিখবেন, এইভাবে, যে দুটো সি ছিল সেটা এরকম করে লিখবেন সি সি, আর অক্সিজেন তিনটে এভাবে যোগ করে দেবেন। এর সাথে যা যা ছিল সেগুলোই লিখুন, R1 R2, এর সাথে লিখুন R3 R4। ঠিক আছে, R3 R4। এবার এখানে কি দেবো আমরা, এখানে আমরা দিতে পারি ZnH2O, জিঙ্ক আর জল, বা এখানে দিতে পারি ডাইমিথাইল সালফাইড Me2S H2O। কি হবে, এখানে এটা ভেঙে যাবে, ব্রেক করবে, এইটা আর এটা এরকম ভাবে ভেঙে যাবে। তাহলে কি তৈরি হলো না, R1C R2 ডবল বন্ড O প্লাস ডবল বন্ড O CR3R4 কার্বনিল কম্পাউন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, কি তৈরি হচ্ছে, কার্বনিল কম্পাউন্ড। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু রিঅ্যাকশনটা, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশনটা, বারবার বলছি। ঠিক আছে, দেখুন ধরুন এরকম রইল CH3 CH ডবল বন্ড CH2, এর সাথে ধরুন প্রথমে O3 দেওয়া রইল, কি ওজোনাইড ফর্মেশন হবে, সি সি লিখে দিন, তারপরে এরকম লিখুন। আচ্ছা, এর সাথে কি কি ছিল, এর সাথে একটা CH3 আছে, একটা H আছে, এর সাথে কি আছে, দুটোই হাইড্রোজেন আছে। এরপর কি করবেন, নাকি জিঙ্ক H2O দেবেন। তাহলে কি হলো, CH3 C H ডবল বন্ড O একটা প্লাস অ্যাসিটাইল একটা ফর্মালডিহাইড। ইয়েস, এটা ঠিক আছে। তাহলে এত সমস্ত কিছুই করার দরকার নেই। ঠিক আছে, দেখুন একদম সহজে কি করে করবেন, সহজে, কারণ পরীক্ষার সময় এত টাইম আমাদের নাও থাকতে পারে সব সময়, যত এবং টাইমটা সেভ করারও একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা চলুন, ডবল বন্ড CH6 কিছু করতে হবে, কি করবেন, এখানে ভেঙে দিন, এখানে একটা অক্সিজেন দিন, এখানে একটা অক্সিজেন দিন। তাহলে কি হয়ে গেল, মানে O3 আর ZnH2 দেওয়া হলে একসাথে কি হবে, একটা হবে দেখুন CH3C CH3 C ডবল বন্ড O, এর সাথে মানে এর সাথে C ডবল বন্ড O করে দিন, প্লাস হচ্ছে CH3 C H ডবল বন্ড O, একটা অ্যাসিটালডিহাইড একটা অ্যাসিটন। বোঝা গেল না বোঝা যায়নি বলুন, বোঝা গেল না বোঝা যায়নি বলুন। হ্যাঁ স্যার। ওকে, চলুন। আচ্ছা ধরুন এরকম রইল যে একটু বড় দেখে রইল, তাহলে ভয় পেয়ে যাবেন একটু। ধরুন এটা আছে O3 কি হবে, এখানে ভাঙুন, এখানে ভাঙুন, এটা কি আছে CH3 CH, মানে এখানে একটা ও দেবো, এইখানে একটা ও দেবো, এখানে একটা প্লাস কার্বন মনোক্সাইড তৈরি হবে, লেখার দরকার নেই। আরেকটা কি হয়ে যাচ্ছে, একই CH3C ডবল বন্ড OH, এটাই তৈরি হচ্ছে। বোঝা গেল। আর ধরুন বেনজিন রইল, কি করবেন, এটা যদি O3 থাকে কি হবে, ডবল বন্ড ভেঙে দিন, ডবল বন্ড ভেঙে দিন, ডবল বন্ড ভেঙে দিন, এইখানে ও দিন,
ঠিক আছে, এইখানেও দিন, এইখানেও, 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 মানে কি হবে সি এইচ একটা থাকবেই, ডবল বন্ড সি ডবল বন্ড এইচও গ্লাইকোজল, সবগুলোই দেখুন কি হচ্ছে সিএইচও সিএইচও, গ্লাইকোজল তৈরি হবে, তিনজন কি হয়ে যাবে, গ্লাইকোজল তৈরি হবে, আর কিছু না। বুঝতে পারলেন না পারলেন না বলুন, এটা বুঝতে পারলেন না পারলেন না? এতদিন যে ইয়েটা শিখেছিলেন ওজোনোলিসিস, তার থেকে মানে ক্লিয়ার হয়েছে না হয়নি জিনিসটা, সেটা বলুন। ঠিক আছে স্যার। ভুবন স্যার, সৌমেন স্যার, জাভেদ স্যার, মঞ্জিরা ম্যাম, সবাই বলুন। হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ আছে, স্যার, ক্লিয়ার হয়েছে জিনিসটা? চলুন হ্যাঁ স্যার। নেক্সট। কেস 2, এটা হচ্ছে অক্সিডেটিভ ওজোনোলিসিস। আগেটা রিডাকশন হচ্ছে, এখানে ওজন অক্সিডেশন হচ্ছে। চলুন ধরুন আছে এরকম, এটা এর সাথে O3 দেওয়া হলো, কি হবে? অ্যাসিটোন অ্যাসিটালডিহাইড। অ্যালডিহাইড হবে, ওজোনাইড তৈরি করবে। এর সাথে H2O দেওয়া হলো, এখানে কিন্তু আর Zn দেওয়া হচ্ছে না, শুধু H2O দেওয়া হচ্ছে। এইটি ভালো করে দেখুন, এইখানে এই কিটোনটা কিটোনই থাকবে, কিটোনের কোনো চেঞ্জ হবে না, কিন্তু যেটা অ্যালডিহাইড তৈরি হবে সেটা হয়ে যায় কি অ্যাসিড, মানে CH3 CH, ডবল ওই এটা অ্যালডিহাইড তো, এটা হয়ে যায় কি না CH3 COOH, অ্যাসিডিক অ্যাসিড। মনে রাখবেন কিটোন কি হয়, কিটোন যেটা তৈরি হবে সেটা সেম থাকে, সেম থাকে, সেম থাকে। আর অ্যালডিহাইডটা এটা কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত, কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার তো? ওকে, আচ্ছা তাহলে এখন যদি ধরুন আমি দিই আপনাকে এরকম দিলাম যে এটা, এটার সাথে দেওয়া রইল O3 আর H2, মানে অত বড় করবেন কি, একদম করবেন, কি করবেন বন্ড বাঁধাবেন, এখানে এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এই এখানে অক্সিজেন আর এখানে অক্সিজেন, বাস আর কিছু। তাহলে এটার থেকে কি পাবো বলুন, এটা থেকে পেয়ে যাবো CH3O, এটা পাবো। এটা থেকে কি পাবো, এটা থেকে পাবো হচ্ছে গিয়ে CH3COO CHO, এটা। আচ্ছা এটার থেকে কি পাবো, এটা থেকে পেয়ে যাবো CH3CHO, চেঞ্জ করবো, সরি এইচ, চেঞ্জ করবো কি, এইটাকে কার্বক্সিলিক অ্যাসিড করে দেবো CHO গ্রুপটাকে, তাহলে কি হচ্ছে CH3COO COOH হবে। এটাতেও কি হবে, অ্যালডিহাইড গ্রুপটা কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে CH3COOH। বুঝতে পারলেন না পারলেন না বলুন? তাহলে রিঅ্যাকশনে আমরা মানে যদি ইয়ে চাই, উত্তর চাই, তো আমরা কার্বক্সিলিক অ্যাসিড লিখবো ডাইরেক্ট, আমরা অ্যালডিহাইড আর লিখবো না। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল না যায়নি? বোঝা গেছে তো? চলুন হ্যাঁ নেক্সট, স্যার, বোঝা গেছে। জারণ, আমরা একটু জারণ করি, ঠিক আছে। কেস 1, কেস 1 হচ্ছে গিয়ে মৃদু জারক দ্রব্য দ্বারা, ধরুন আমি একটা যে কোনো দিলাম CH3CH ডবল বন্ড CH, এটাই আছে তো, বাকিগুলো বুঝতে পারবেন না। ফার্স্ট, আমরা এখানে কি দিচ্ছি, ফার্স্ট আমরা দিচ্ছি 1% ঠান্ডা KMnO4 দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে 1% ঠান্ডা KMnO4 দিচ্ছি,
এটা বেয়ার রিয়েজেন্ট বলা হয় এটা, ঠিক আছে, বেয়ার বিকারক বা বায়ার বিকারক লিখতে পারি আমরা, ঠিক আছে, বেয়ার বা বায়ার 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 কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে ওইচ দুটো এখানে কি করবে না, ওইচ দুটো গ্রুপ এখানে, এটা হয়ে যাবে সিন এডিশন হবে, ঠিক আছে, সিন এডিশন। এবার অসমিয়াম ট্রাইঅক্সাইড OSO4, এটার ক্ষেত্রে কি হবে, সিন এডিশন হবে। এগুলো একটু মাথায় রাখবেন, তাহলে জারণ করলে কি হয়, এগুলো ডাই মানে অ্যালকোহল তৈরি হবে, এগুলো সিন এডিশন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন দেওয়া হলো হচ্ছে গিয়ে পারক্সি অ্যাসিড দেওয়া হলো, পারক্সি অ্যাসিড দেওয়া হলো। পারক্সি অ্যাসিড কোনগুলো, ধরুন এটা এটা, বা ধরুন আমি ওই এখানে CH3 বললে CH3 দিয়ে দিলাম, এইচে বললে CH3 দিয়ে দিলাম, তাও একই হবে, কোনো অসুবিধা নেই। পারক্সি অ্যাসিড দিলে কি হবে না, এটা অ্যান্টি অ্যাডিশন হবে, যা হচ্ছিল সেম হবে, শুধু অ্যান্টি অ্যাডিশন। বিক্রিয়াজাত যদিও একই হয়। Ag2O CH3 CH OH CH2, এগুলো হচ্ছে এগুলো হয়ে গেল অ্যান্টি অ্যাডিশন। বোঝা গেল না যায়নি বলুন, বোঝা গেছে না যায়নি, ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই চারটে জারণ লিখতে মনে রাখতে হবে। স্যার ওটা কি লিখেছেন, অ্যান্টি কি বলে লিখেছেন, এটা অ্যান্টি অ্যান্টি অ্যাডিশন, অ্যাডিশন? অ্যান্টি অ্যাডিশন, অ্যান্টি অ্যাডিশন, অ্যাডিশন দু রকমের হতে পারে, একটা সিন একটা অ্যান্টি, ঠিক আছে। স্যার সিন বলতে কি বলছে? সিন মানে একই দিকে, এই যে একই দিকে একই হচ্ছে দিকে। যাচ্ছে, সিন মানে এই এটা একই দিকে, বুঝা গেছে। এবার এগুলো তো মৃদু জারক দ্রব্য দেওয়া হবে। এবার যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দেওয়া হয়, তীব্র কেশকু, তীব্র জারক দ্বারা, মনে রাখবেন কি কি দেওয়া হয়, KMnO4 H+ দিতে পারি, মানে অ্যাসিডিক আম্লিক KMnO4 সোজা কথা, বা যদি দিই আমি আম্লিক K2CR2O7, কি হয় এখানে মনে রাখবেন, প্রোডাক্ট সেম অ্যাজ অক্সিডেটিভ ওজোনোলাইসিস, ঠিক আছে, কি হয় অক্সিডেটিভ ওজোনোলাইসিসে যা পেয়েছিলাম এখানেও আমরা কি পাবো, একই পাবো। বোঝা গেল না যায়নি বলুন, বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে কি যায়নি বলুন? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, ক্লিয়ার তো? কেউ সমস্যা নেই তো কারো? অক্সিডেটিভ ওজোনোলাইসিস একটু আগে যেটা করলাম, এই যে অক্সিডেটিভ ওজোনোলাইসিস এটা, ঠিক আছে। তাহলে ধরুন একটা কোশ্চেন দেওয়া হলো, কোশ্চেনটা দিক KMnO4 আর H+, এটা দেওয়া হচ্ছে, কি হবে, এটা ভেঙে দিন, এখানে O এখানে O, তাহলে এটা কিটোন, কিটোনটা থেকে কিটোন দিন CH3CO CH3, একটা অ্যালডিহাইড কিটোন থেকে একটা অ্যাসিটিক অ্যাসিড। একটা অ্যাসিডিক অ্যাসিড, কিটোন একটা কিটোনে থাকবে, কার্বক্সিলিক অ্যাসিডটা কি হয়ে এই সরি অ্যালডিহাইডটা হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড। বোঝা গেল কি যায়নি বলুন? বুঝতে পেরেছেন সবাই? সবাই বুঝতে পেরেছেন? মানে স্যার জিঙ্কটা দিলে অ্যালডিহাইডটা হবে তাই তো? হ্যাঁ না জিঙ্ক থাকলে অ্যালডিহাইড হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, জিঙ্কটা থাকলে অ্যালডিহাইড হবে, মানে যদি ওই যে রিডাকটিভ ওজোনোলাইসিস হয় তাহলে, ঠিক আছে। মানে জিঙ্কটাকে রিডাকটিভ বলছে তো? হ্যাঁ ওটা রিডাকটিভ, এটা মানে অক্সিডেটিভ যেটা, জিঙ্ক থাকবে না। এই হলো অ্যালকিন, অ্যালকিন শেষ, ওকে। অ্যালকাইনটা কি পড়িয়ে দেবো আজকে বলুন? না স্যার আজকে থাক। না স্যার থাকবে, আজকে থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকুই, এটা ভালো করে প্র্যাকটিস করুন আপনারা, ঠিক আছে। যা সমস্যা হবে বলবেন। অ্যালকিনটা হলো তাহলে আমাদের, অ্যালকিনটা আমাদের হয়ে গেল, অ্যালকাইনটা হয়নি, বুঝে দিই।
আচ্ছা বলুন, কারো যদি কোনো জানার কিছু থাকে, কোনো জিজ্ঞাসা থাকে। কালকে অ্যালকাইনটা, তাহলে অ্যালকাইনটা পুরো ক্লাস লাগবে না, অ্যালকাইনটা 8 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, ছোট আছে, বড় নেই, অনেক কম রিঅ্যাকশন আছে। তাহলে অ্যালকাইনটা পড়িয়ে কালকে ধরুন আমরা ইয়েটা পড়িয়ে দেবো, কি বলে হচ্ছে কি ওটা, ইয়ে অপটিক্যাল আইসোমার, ওটা অপটিক্যাল আইসোমার আমরা পড়িয়ে দেবো। আমি দেখবেন অর্গানিকের পুরো নোটস আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি, গ্রুপে দেওয়া আছে, আশা করি দেখেছেন, সবাই দেখেছেন তো নাকি? হ্যাঁ স্যার, দেখলাম।